নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের প্রথম ঘটনায় চলে যাচ্ছি বন্ধুরা। প্রথম ঘটনা পাঠিয়েছেন মৌসুমি, লিখছেন নমস্কার সহেলি, আমি মৌসুমি দাস বলছি বেলঘড়িয়া নিমতা থেকে। বর্তমানে আমি ঘটকপুরে থাকি। আমার শ্বশুরবাড়ি ঘটকপুকুরে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10-12 বছর আগেকার ঘটনা। আবার বাবা একজন রিক্সা চালক ছিলেন এই জন্য বললাম, কারণ বাবা এখন রিক্সা চালান না, বর্তমানে বাবা অসুস্থ। বেলঘড়িয়া স্টেশনের কাছে বাবার রিক্সা স্ট্যান্ড ছিল, আর বাবা অনেক রাত করে রিক্সা চালাতো। এই ধরো 12:30 একটা। যেহেতু ওই সময়টা ট্রেনের যাত্রীরা লাস্ট টাইম ফিরত, আমাদের পাড়ার গলিটা সেই সময় ফাঁকাই থাকতো। একদিন বাবা বাড়ি ফেরার পথে পাড়ার গলিতে একটি মহিলাকে আসতে দেখেছিলেন মেন রোডের দিকে, আর বাবা ঢুকছেন পাড়ার গলির দিকে। মহিলাটিকে বাবা দূর থেকে দেখতে পেয়েছেন। তার পরনে একটা শাড়ি, চুল বাঁধা, শাঁকা সিঁদুর ছিল। অনেক রাতে তাকে দেখে বাবা জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি এত রাতে কোথা থেকে আসছেন, তাও আবার একা? কিন্তু মহিলা কিছু বললেন না, তাকিয়ে নিজের মতো চলে যায়। তা বাবাও কিছু আর ভাবেনি। পরের দিন আবার দেখা হয়, ঠিক একই জায়গায়, একই সময়ে, একই পোশাকে। এবার বাবা একটু সন্দেহ হয় যে মহিলাটি কোনো চোট্টর না তো। তারপর বাবা আবার জিজ্ঞাসা করেন মহিলাটিকে যে, আপনি কি ওই দিকে কোথা থেকে কাজ করেন যে প্রতিদিন এই সময় যান? কিন্তু সেই দিনও মহিলাটি কিছু না বলে না তাকিয়ে চলে যান। এবার বাবার একটু ভয় লাগলো, কারণ ওই গলিতে যে সময় বাবা আর মহিলাটি ছাড়া কেউ থাকে না। এবার বাবা ঠিক করেছেন কালকে দেখা হলে মহিলাকে হাতে নাতে ধরবেন যে উনি কে, কোথা থেকে আসছেন। কারণ পাড়ায় এভাবে ঘুরে বেড়াচ্ছে, ভালো কথা তো না, কার কি মতলব থাকে। পরের দিন আবার দেখতে পায় ঠিক একই সময়। এবার বাবা রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে রিক্সাটাকে ধরে ধরে নিয়ে আসছেন, ঠিক সেই রকম যেমন সাইকেল ধরে মানুষ হাঁটে। এইবার মহিলাটি কাছাকাছি এলেন, আর বাবা বলা শুরু করলেন যে, আপনি রোজ রোজ কোথা থেকে আসেন? আর আমি রোজ জিজ্ঞাসা করি, আপনি কিছুই না বলে চলে যান। সেদিনই কিছু না বলে চলে গেছিলেন। মহিলাটি বাবাকে পাশ কাটিয়ে চলে যায়, আর বাবা ওখানেই দাঁড়িয়ে থাকে যে মহিলাটিকে দেখবে সে কোথায় যায়। এইবার কিছু দূর গিয়ে মহিলাটি দাঁড়িয়ে পড়ে আর বাবার দিকে ঘুরে তাকায় আর বিশ্রীভাবে হেসে ওঠে। বাবা তাই দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান। এক মুহূর্তের জন্য ভাবলেন মহিলাটি কি এগিয়ে আসবে, কিন্তু তার আগেই বাবা রিক্সা নিয়ে ছুটে দৌড়ে বাড়ি চলে যান। আর পেছন ফিরে তাকিয়ে পরের দিন সকালে পাড়ার সবাইকে জানান সব কথা। বাবা বললেন, ওই মহিলাটি হয়তো মানুষ না, মানুষ হলে আমার সাথে নিশ্চয়ই কথা বলতো। পাড়ার সবাই ঠিক করলো যে সবাই মিলে আজকে মহিলাটিকে ধরবে বা দেখবে। সেই দিন রাতে বাবা রিক্সা নিয়ে আর যায়নি। রাতে সবাই জেগেছিল মহিলাকে দেখবে বলে, কিন্তু আর কাউকে দেখা যায়নি। তারপর থেকে বাবা অত রাত করে বাড়ি ফেরে না, তাড়াতাড়ি চলে আসে 10টার মধ্যে। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে শুনিও, হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারিনি। এটাই আমার প্রথম লেখা, এছাড়া আরও ঘটনা আছে, ভালো লাগলে আবার পরে পাঠাবো। অবশ্যই তুমি পাঠিও, কেন খারাপ লাগবে? একটা সত্যি ঘটনা, সবসময় যে খুব রংচঙে হবে তা না, কিন্তু রাত্রিবেলা একা একা এরকম একটা মহিলাকে দেখা আর তার এরকম একটা অদ্ভুত ব্যবহার একদমই স্বাভাবিক না। আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন সাগরিকা নস্কর, হাওড়া থেকে। উনি অলৌকিক জোনে প্রথম ঘটনা পাঠালেন। উনি বলছেন, আমি অলৌকিক জোনের ঘটনা বিগত 6 মাস ধরে শুনছি। পুরনো নতুন সব ঘটনাই মোটামুটি শোনা হয়ে গেছে। অবসর সময় উনি ঘটনা শোনেন, এবং উনি পেশায় একজন স্কুল শিক্ষিকা, সরকারি স্কুলের ইতিহাসের শিক্ষিকা। ওনার জীবনের সবথেকে প্রিয় হবি যেটা হয় সেটা হলো ঘুরে বেড়ানো, আর সেটা যদি হয় কোনো তীর্থস্থান তাহলে তো কথাই না। উনি ছোট থেকে মহাদেবের ভক্ত। ওনার বাড়িতেও একটি ছোট শিব মন্দির আছে। এছাড়া উনি 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের একটা মনস্কামনা করেছেন এবং আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছেন। গত 5ই সেপ্টেম্বর উনি গেছিলেন কাশিতে। আর তার ওই সময়ের আগে আমাদের মনে আছে বন্ধুরা, আমরা একটা ঘটনা এনেছিলাম বেহালার ওখানে বড় কাছারিতে। একজন যিনি মহাদেবের দর্শন পেয়েছিলেন, তার
টাকার ব্যাগটা পড়ে গেছিলো, মনে পড়ছে তোমাদের? যারা রোজ শোনো অলৌকিক জোন তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে। তো উনি তখনও মন্দিরের উদ্দেশ্যে বেরোননি, উনি তখনও ট্রাভেল করছেন আর কি। তো অলৌকিক জোনের এই ঘটনাটা উনি শুনছিলেন। শুনতে শুনতে শোনার পর ওনার খুব ভালো লেগেছে, যাক কালকে বাবা বিশ্বনাথকে দর্শন করব, আজকে সেই বাবারই ঘটনা, শিব সে বড় কাছারি হোক আর বেনারসের মহাদেব হোক, মহাদেব তো মহাদেবী, তো এইভাবে মানুষকে দর্শন দেন, এভাবে তার টাকার ব্যাগটা পড়ে গেছিলো, তার মধ্যে চাবি ছিল, সব খুঁজে দিলেন। সত্যি ঈশ্বর এত কৃপা। আর আমি ছোটোবেলা থেকে এত ভালোবাসি মহাদেব, তুমি তো আমাকেও দর্শন দিতে পারো, তুমি তো কতজনকে দর্শন দিয়েছো। অনেক টিচার ওনাকে ছোটোবেলায় গল্প করতেন যে তারা মানে বাবাকে পেয়েছেন বিভিন্নভাবে, এক একজন এক এক রকমভাবে, কিন্তু তার আভাস পেয়েছেন, বাবা নিজের উপস্থিতি টের পাইয়েছেন। তো আমার ক্ষেত্রে কেন এমন কিছু হয় না? এর আগে একটা কথা বলি, উনি প্রয়াগরাজেও গেছিলেন, যেটা ত্রিবেণী সঙ্গমে স্নান, সেখানে স্নান করার পর থেকে ওই জলে যখন উনি ডুব দেন, তারপর থেকে উনি বলছেন আমার মধ্যে কি একটা তৈরি, বাবা মহাদেবকে ভালো উনি ছোটো থেকেই বাসেন, তারপর থেকে ওনার মধ্যে একটা অপূর্ব জিনিস তৈরি হয় যে না, আমাকে এবার 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতেই হবে, একটা একটা করে আমি শুরু করব, একবার একবার করে যাব, কিন্তু আমি 12 জ্যোতির্লিঙ্গ যা ভারতবর্ষে আছে আমি কমপ্লিট করব। তারপর থেকে ওনার আর কি জিনিসটা মাথায় আসে আর কি। উনি যখন এই ঘটনাটা আমাদের শুনছিলেন সেপ্টেম্বরের সেই দিনকে, যে এরকম দর্শন পেয়েছেন ওই মহিলা, তারপর থেকে ওনার মনটা ওদিকেই ছিল যে সত্যি এরকম হয়, আমার সঙ্গে যদি হতো কত ভালো হতো। যাই হোক, জানতেন না পরের দিন ওনার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন উনি যান, এখানে উনি বলেছেন যে বাবা বিশ্বনাথের কাছে যারা গেছেন তারা তো জানেন, যারা বেনারস যাননি তাদের জন্য বলছেন যে ওখানে দর্শনের অনেকগুলো নিয়ম আছে, অনেক সিস্টেম আছে। বাবা বিশ্বনাথের যে ওয়েবসাইট, সেখান থেকে টিকিট কেটে বাবার দর্শনের জন্য বুকিং করা যায়। তো সেখানের মধ্যে সুগম দর্শন যেটা, সেটাকে আরও ভালোভাবে মানে বাবাকে ভেতরে গর্ভগৃহে স্পর্শ করা, দেখার সুযোগটা ঘটে, এবং তাও কম্পালসারি না যে ঘটবেই, কিন্তু ওটা সবথেকে বেস্ট। ওনারা রুদ্রাভিষেকের জন্য, আর একটা ছিল রুদ্রাভিষেক, রুদ্রাভিষেকের জন্য ওনারা স্লট বুকিং করেছিলেন। আর জেনারেল লাইনে তো বলছে হাজার হাজার মানুষ রুদ্রাভিষেকের জন্য স্লট বুক করেছে, সেভাবে তাতেও প্রচুর লাইন ছিল। কিন্তু রুদ্রাভিষেক যেটা হয় বাবার পঞ্চগব্য মধু দিয়ে দুধ দিয়ে, সেটা মেন যে গর্ভগৃহের বাবা আছেন সেখানে হচ্ছে না, তার আশেপাশে যে শিবলিঙ্গ আছে ছোট মন্দিরের মতো সেখানে হচ্ছে। সেখানে উনি ওনার স্বামী দর্শন করলেন, রুদ্রাভিষেক করলেন, পণ্ডিতজি সমস্ত কিছু করিয়ে দিলেন। তারপর বেরিয়ে আসার পরে ওনার মনটা খচখচ করছিল যে ঠিক আছে রুদ্রাভিষেক হলো, ভালো লাগলো, এলাম, কিন্তু গর্ভগৃহের বাবার শিবলিঙ্গকে যদি একটু স্পর্শ করতে পারতাম, তাহলে ভাবতাম যে যেন বাবাকে স্পর্শ করছি, যদি হতো কি ভালো হতো। উনি স্বামীকে বলছেন, তো ওনার স্বামী বললেন দাঁড়াও কথা বলি। জেনারেল লাইনে তো প্রচুর ভিড়, আর তাও সেখানে একটা চোঙা করা আছে, ওখানে জল ঢালে বাবার কাছে পৌঁছে যায়, মানে গর্ভগৃহে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এখানে এদিক ওদিক যে পান্ডারা আছেন বা পণ্ডিতজিরা আছে তাদের সঙ্গে কথা বলে যা জানা গেল, এখানে গর্ভগৃহে যাওয়ার দুটো ব্যবস্থা। 1 নম্বর ব্যবস্থা কি, নয় আপনাকে কোনো ইউপি সরকারের খুব খাস কেউ হতে হবে, অথবা তাদের থেকে আনা কোনো পারমিশন লেটার বা কিছু আনতে হবে, যে আপনি মানে ভিভিআইপি হতে হবে ছোট কথায়, তাহলে সুগম দর্শন যেটা সেটা ভিভিআইপি হিসেবে স্লটে হয়ে যায়। তাছাড়া এমন হতে পারে যে কই পণ্ডিত বা পান্ডা যারা আছেন তাদের কোনো রিলেটিভ বা তাদের কোনো সুপারিশে আসছেন, সেক্ষেত্রে হতে পারে। আর এছাড়া ব্যবস্থা আছে যে সুগম দর্শনের যে স্লটটা সেটা বুকিং করে এই বিকেলবেলা 3-4টের সময়, ওই সময় হতে পারে সুগম দর্শন করার পর যে হবেই, তিনি যে তাকে যে গর্ভগৃহে ঢোকানো হবে তার কোনো কিন্তু বা স্পর্শ করতে দেওয়া হবে, যেটা হচ্ছে স্পার্শ, সেটার কিন্তু কোনো মানে গ্যারেন্টি নেই, কারণ এটা ডিপেন্ড করে ভিড়ের ওপর। যদি প্রচণ্ড ভিড় থাকে পণ্ডিতজি নাও অ্যালাউ করতে পারেন, আবার ভিড় কম থাকলে হয়তো অ্যালাউ করলেন, মানে পুরোটাই ভাগ্যের ব্যাপার। বললেন যে তাহলে সুগম দর্শন, তো তখন ওনারা তো সকালবেলা মানে দুপুর হয়ে গেছে,
আর 4টে-5টা যে সময়টা বলছেন সে তো অনেক দেরি। বলে এখন হবে না, আর তাছাড়া সুগম দর্শন করতে গেলে যে মানে হবেই তারও তো কোনো গ্যারেন্টি নেই। বলে না, গ্যারেন্টি নেই। ওনার মন কিছুতেই মানছে না যে তাহলে এত দূর এলাম, এত বাবার কাছে এলাম, তো সত্যিই বাবার দর্শন পাবো না, সত্যি বাবা মানে মুখ তুলে চাইবেন না, এরকম ভাবছেন। তো ভাবতে ভাবতে উনি দেখলেন যে দূরে দু একজন পণ্ডিতজির সঙ্গে তারা কথাও বলেছেন। এটাও বলা খুব দরকার, দু একজন পণ্ডিতজির সঙ্গে কথা বলেছেন। ওখানে সব কথা টথা বলে কোথা থেকে কোনো রাস্তা পাচ্ছিলেন না, এমন সময় উনি দেখলেন বা ওনারা দেখলেন একজন ফর্সা লম্বা সাদা ধুতি উত্তরীয় পরিহিত একজন পণ্ডিতজি ওখানকার লোকাল পুলিশ কোনো স্টাফের সঙ্গে কথা বলছেন, পেছন হয়ে দাঁড়িয়ে আছেন। তো ওনারা গিয়ে বললেন এনাকে একবার বলবো। ফর্সা লম্বা, মানে আর 5 জনের মধ্যে তাকে এতটাই হাইট লম্বা যে চট করে আলাদা একটু লাগে। তো এগিয়ে গিয়ে বললেন, তিনি আবার ওদের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে, কি ব্যাপারে, পুলিশের সঙ্গে কথা বলছে বলে একটা হেজিটেট করছেন ওনারা। এগিয়ে গিয়ে বলে হ্যাঁ বলুন কী ব্যাপার। তখন তাকে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বললেন ওনারা, যে আমরা এরম পার্স দর্শন যেটা হয় সেটা করতে চাই, কিন্তু মুশকিল হলো, তো সবাই বলছে যে এরকম ভিভিআইপি হতে হবে বা কিছু। উনি বললেন হ্যাঁ এটাই তো এখানকার নিয়ম, সুগম দর্শনের তাহলে স্লট বুক করুন আপনারা। উনি বলছেন তাহলে 4টে-5টার সময় পার্স দর্শন হলেও হতে পারে। বলছে হলেও হতে পারে মানে গ্যারেন্টি না। উনি বলছেন না না, গ্যারেন্টি এখানে কেউ দিতে পারবে না, ডিপেন্ড করছে কতটা ভিড় থাকছে তার ওপর ভাগ্য, সব কিছু মিলিয়ে। বলছে তবুও একটু ব্যবস্থা করা কি যায় না। উনি বলছেন যে না এরমভাবে তো কিছু করা যায় না, কিন্তু আপনারা তাহলে ভিভিআইপির কোনো কিছু যদি থাকে, মানে ইউপি সরকারের কাছ থেকে কোনো লেটার বা কিছু সুপারিশ, তাহলেও একটা ব্যবস্থা। বলে না সেটাও তো আমাদের পক্ষে সম্ভব না। বলে কোনো পণ্ডিতজি বা কারোর সঙ্গে আপনাদের চেনা জানা কোনো রিলেটিভ? বলে না সেটাও আমাদের পক্ষে সম্ভব না, আমরা এরকম কাউকে চিনি না বা জানি না। তারপর ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি বললেন যে তাহলে তো টাকা লাগবে, স্পেশাল যদি ভাবে আপনি কোনো আপনি এখন 2-3 মিনিটের বা 5 মিনিটের মধ্যেই দর্শন করতে চাইছেন, আবার গর্ভগৃহে যেতে চাইছেন, আলাদা করে টাকা লাগবে এবং সেটা অনেকটাই টাকা। ওনারা জিজ্ঞেস করলেন কত টাকা? বললে 3000 টাকা লাগবে। উনি বললেন 3000 টাকা? দেখুন আমরা বড্ড দূর থেকে এসেছি, বারবার তো আমাদের আসা হবে না, আমরা দুজন আছি স্বামী স্ত্রী, 2000 হলে হবে না? তো উনি বললেন না না সম্ভবই না, আপনাদের কাছে স্পেশাল পারমিশন নেই, আপনারা এখানে কাউকে চেনেনও না, সেক্ষেত্রে হবে না, সম্ভব না। তা অনেক রাজি করি, অনেকভাবে ওনাকে মানে বুঝিয়ে উনি তখন 2500-এ রাজি হলেন, অনেক কষ্টে আর কি। বললেন ঠিক আছে 2500 হলে ঠিক আছে। তারপর বললেন যে ঠিক আছে আপনারা একটা গেট দেখালেন, মন্দিরের ভেতরে একটা গেট, এখানে দাঁড়ান, আমি ব্যবস্থা করে আসছি, এসে আপনাদের নিয়ে যাব। ওনারা দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে রইলেন, উনি আসবেন। এবার ওনার স্বামী বললেন যে 2500 টাকা আমার ব্যাগ থেকে নিয়ে আলাদা করে রাখো, যে হয়ে গেলে ওনার হাতে দিয়ে দেওয়া হয়, কেন যাই হোক রাজি তো হলেন। তারপরে কিছু মিনিটের মধ্যেই উনি ফিরে এলেন, যে যাক উনি এসছেন। বললেন এবার চলুন। এবার আলাদা একটা লাইন, গর্ভগৃহে যাওয়ার যে দরজাটা সেটা সম্পূর্ণ আলাদা, সেই রাস্তাটাও আলাদা, সেখান দিয়ে নিয়ে যাওয়া হলো। এবং সেখানে গিয়ে দেখেন যে মাত্র 4-5 জন দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু ওই যে স্পেশাল পারমিশন যারাদের থাকে তারাই ওখানটা যেতে পারে, সুতরাং সেখানে আর কোনো ভিড় নেই। এছাড়া জেনারেল লাইনে তো বলছে তখনও 5-6 হাজার লাইন আছে, সেটা আলাদা বিষয়। তো খুব তাড়াতাড়ি ওনার নাম্বার এসে গেল, ওনারা গেলেন ভেতরে। উনি এবার তখন আর পুরোহিতের দিকে উনি খেয়াল করেননি, উনি গেলেন, গিয়ে বাবাকে স্পর্শ করলেন, খুবই ভালো লাগলো। তারপর ওনারা যখন বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে দেখেন সেই পুরোহিত বা পণ্ডিতজি যাই বলি তিনি নেই বাইরে। এদিক ওদিক করে ওনারা খুঁজছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, যে হয়তো এদিক ওদিক গেছেন, আসবেন, কেন টাকাটা তো দিতে হবে, যতই হোক ওনার জন্য বাবাকে এসে বাবার গর্ভগৃহে প্রবেশ করতে পারলাম, টাকাটা বড় কথা না, এইটুকুও তো হতো না যদি উনি রাজি হতেন। আর উনি 2500-এ রাজি না হলে 3000 টাকা দিতেও রাজি, কারণ এটা তো বারবার কেউ তো আসতে পারে না, সবসময় তো সম্ভব হয় না মানুষের এত দূর থেকে আসা, টাকাটা সব সময় বড় কথা নয়। তো এইসব ভেবে ওনারা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, উনি আসেন না। তারপর ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে বা যেখানে পণ্ডিতজিরা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে বললেন, দেখলেন না কেউ নেই।
এমনকি খুঁজতে 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 পুরো মন্দিরে যতটা সম্ভব খোঁজা হয়ে গেল, সবাইকে জিজ্ঞেস, ওইভাবে কেউ ওরকম সাধুরকে কথা বলতে পারছে না, ওরকম পণ্ডিতের কথা। গঙ্গার ঘাট অবধি চলে গেলেন, সেখানেও নেই। তারপর ওনার স্বামী স্ত্রী আলোচনা করলেন যে সন্ধেবেলায় আসবো, তখন যদি ওনাকে পাওয়া যায় ওনার হাতে দিয়ে দেবো, হয়তো কোনো তাড়া ছিল, উনি চলে গেলেন। এখানে একটা কথা ওনার স্বামী বললেন যে এখানকার পণ্ডিতরা টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, যেখানে উনিও এত টাকা নিয়ে এতটা মানে বললেন যে 3,000, ওই 2,000-এ হবে না, 3,000 দিতে হবে, তারপর 2,500-এ রাজি হলেন, সেই টাকাটা না নিয়ে উনি চলে গেলেন। এখানে আর একটা ছোট্ট কথা উনি বলেছেন, ওনারা যখন রুদ্রাভিষেক করছেন, তারপর হওয়ার পর পণ্ডিতজিকে দক্ষিণাস্বরূপ ওনারা 201 টাকা দেন। তো পণ্ডিতজি বলেন 201 টাকা না, 501 টাকা, কারণ তাদের আগে যে পরিবারটি ছিল তারা 501 টাকা দিয়েছে, তো এদের কাছ থেকেই চেয়েছেন যে 501 টাকা দিন। তখন ইনি বলেছেন যে দেখুন 501 টাকা দিতে পারি, তবে সে দেওয়াটা মন থেকে দেওয়া হবে না, ভালোবেসে দেওয়া হবে না, আপনি বললেন তা একটু জোর করে দেওয়া হয়ে যাবে। আর এটা যে আমি দিলাম 201 টাকা, এটা মন থেকে অন্তর থেকে দিলাম, এটা আপনারও ভালো, আমার জন্যও সার্থকতা। তো যাই হোক, তিনি নিয়ে নিলেন, আর কিছু বলেননি। তো বক্তব্য এটাই ওনার, যেখানে তারা টাকা নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকেন, এটা কেউ খারাপভাবে নেবেন না, এটা বাস্তব কথা। তো সেখানে একজন 200 টাকা 500 টাকা যেখানে কথা চলছে, সেখানে 2,500 টাকা না নিয়ে উনি চলে গেলেন, আবার দাঁড়িয়ে রইলেন অতক্ষণ, ওনারা কিছুতেই এলেন না। আর ওনারা টাকা ছাড়া মন্দিরের গেটের বাইরে এক পা মানে দূর 1 মিনিটও যান না, কারণ তারা তো জানেন যেটা তো না দিয়ে চলে যাবে, তার দূরে চলে গিয়ে লাভটা কী আছে। তারপর এখানে উনি বললেন যে এবার আমরা যে অটোওয়ালা একজনকে বুক করেছিলাম বেনারসে গিয়ে, তিনি সাইট সিন করাবেন বলে। তো আগের দিন যখন আমরা পৌঁছাই, উনি বলেছিলেন আপনারা যদি মন্দিরে গিয়ে আপনাদের স্পর্শ দর্শন হয়ে যায় ভালো, না হলে আমাকে জানাবেন, আমাদের এখানে একটা প্রোটোকল দর্শনও আছে, তাহলে আমি আমার সোর্স খাটিয়ে প্রোটোকল দর্শনে আপনাদের ওই গর্ভগৃহে বাবাকে স্পর্শ করা, ওটা স্পর্শ দর্শনটা আপনি করিয়ে দেবো প্রোটোকল দর্শনের মাধ্যমে, সেটা নাকি আলাদা একটা স্লট আছে, বিষয় আছে। তো উনি ওটাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিলেন যে কিছু যদি না হয় তাহলে রাত্রেবেলা ওই সন্ধ্যাবেলায় ফিরে গিয়ে ওই অটোওয়ালা দাদাকে বলে প্রোটোকল দর্শনেরই ব্যবস্থা করতে হবে, যত টাকা লাগবে, তবু তো বাবার দর্শন হবে, বাবাকে ছোঁয়া তো একটু হবে। তো এবার অটোতে করে ওনাদের নিয়ে যাচ্ছেন, তখন ওনারা বললেন কি হলো, বললে হ্যাঁ। আচ্ছা, বলে রুদ্রাভিষেক হয়ে গেছে, বলে হ্যাঁ। বাবাকে স্পর্শ করতে পেরেছেন কি, বলে হ্যাঁ। বলে বাহ, তাহলে তো খুবই ভালো ভাগ্য ছিল। তা কত টাকা লাগলো, বলছে রুদ্রাভিষেকের তো এই দক্ষিণা দিয়েছি, কিন্তু স্পর্শ দর্শনে কোনো টাকা লাগেনি। বলে হ্যাঁ। উনি আকাশ থেকে বললেন কি বলছেন, টাকা লাগেনি মানে ফ্রিতে? তার মানে আপনাদের কোনো ইউপি সরকারের বা কোনো স্পেশাল কোনো ছিল পারমিশন লেটার, যার জন্য আপনাদের লাগেনি? বলে আমাদের কিচ্ছু লাগেনি, আমরা একদম সাধারণ মানুষ, অনেক দূর থেকে এসছি, এখানে আমাদের কোনো চেনা জানা নেই, সোর্সের তো প্রশ্নই আসে না। বলে তাহলে ফ্রিতে কি করে হলো, কি বলছেন এটা? তখন তাকে পুরো বিষয়টা বলা হলো যে এরকম একজন পুরোহিতের সঙ্গে দেখা হয়েছে, ফর্সা লম্বা, কথা বলছিল, তা রাজি তো হচ্ছিল না, অনেক জোর করে রাজি করিয়ে এই 2,500 টাকায় তিনি রাজি হন। তারপর দর্শন হবার পর গেটের মুখে সে যখন ঢুকলাম তিনি দাঁড়িয়ে, ওইটুকু টাইমের মধ্যে এসে, ওখানে তো আর ঘন্টার পর ঘন্টা কাউকে বসতে দেয় না, কিন্তু ওইটুকু টাইমে বেরিয়ে এসে আর উনি নেই। তখন উনি অটোওয়ালা দাদা বলছেন আপনি খুব ভালোবাসেন না মহাদেবকে? বলে হ্যাঁ। বলে ওই জন্য বাবাই ব্যবস্থা করে দিয়েছে। বলে হ্যাঁ হবে হয়তো, তাহলে তাই হয়তো হবে। তখন বলছেন আপনারা চিনতে পারেননি না? বলে কাকে? বলে কেন বাবাকে? বলে কি বলছেন? বলে আপনাদের এটুকু মাথায় এলো না, যেখানে পুরোহিতরা 100 টাকা কম দিলে রাজি হয় না, তারা গেট ধরে দাঁড়িয়ে থেকে যতক্ষণ না তারা তাদের প্রাপ্য প্রণামী বা দক্ষিণা পাবেন, সেখানে তিনি 2,500 টাকা ছেড়ে একজন পণ্ডিতজি চলে গেলেন আপনাদের গর্ভগৃহে দর্শন করিয়ে। আপনি তো তা চেনা নন, বা আপনার নাম্বার নেই যে ফোন করে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনি টাকা দেবেন, সেরকম তো কোনো ব্যবস্থা নেই। বলো না, সেখানে তিনি চলে গেলেন আর এলেন না, এতগুলো টাকা ছেড়ে দিলেন, এটা খুব স্বাভাবিক জিনিস। 3,000 টাকাও তো উনি কম বলেছিলেন, এখানে 5,000 10,000 আরও বেশি টাকা দিতেও মানুষ রাজি হয়ে যায়, কারণ এটা মানুষের বিশ্বাসের জায়গা, ভক্তির জায়গা। টাকাটা এখানে কেউ দেখে না তীর্থস্থানে এসে। সেখানে 3,000 প্রথমে বলেছেই কম, তারপর ঠিক আছে 3,000 অনেকে বলতে পারে, তাও 2,500 এসেছে, আবার সেটা না নিয়ে চলে গেছে।
একবারও আপনাদের সন্দেহ হলো না? বলছেন আমরা তো ভাবতেও পারছিলাম কিছু, বলে উনি বাবাই ছিলেন। উনি যে টাকাটা বলছিলেন ওটা আপনাদের ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন, যে আপনি টাকার কথা বললেন রাজি হন না অ্যাভয়েড করে চলে যান। একটু মজাই করছিলেন, বাবা তো তার সন্তানদের সঙ্গে একটু দেখছিলেন যে তারা রাজি হয় কিনা। তা আপনারা রাজি হলেন, আপনার ভক্তির পরীক্ষা নিলেও ব্যবস্থা করে দিয়ে উনি চলে গেলেন। আপনারা কতটা সৌভাগ্যবান যে সামনে থেকে বাবাকে দেখতে পেলেন, চিনতে পারলেন না। উনি বলছেন আমার গায়ে কাঁটা এসে গেল, মানে ভেতরে অদ্ভুত একটা জিনিস কাজ করছে, যে তোমাকে সামনে থেকে দেখলাম, ছোটোবেলা থেকে তোমার পুজো করি, তোমাকে চিনতে পারলাম না। সত্যি বাবা তুমি এসেছিলে আমাদের সামনে, আমাদের সঙ্গে ওই রাস্তাটুকু গেলে, গর্ভগৃহের রাস্তা অবধি আমাদেরকে ঢুকিয়ে তুমি চলে গেলে, তুমি, মানে বিশ্বাস না হওয়ার মতন। মানে চলচ্চিত্রের কোনো নায়ক নায়িকাকে দেখলে লোকে পাগলের মতন হয়ে যায়, তো ইনি তো ত্রিভুবনের সম্রাট, এনাকে কাছ থেকে দেখা মানে আমারও ভালো লাগলো। অনেক দিন বাদে একটা এমন ঘটনা পেলাম। তারপর উনি বললেন যে তারপরও ওনারা, মানে হয় না যে মনটা মানতে চাইছেন না যে সত্যি তো, তখন যতদিন ওনারা বেনারসে ছিলেন ওনারা ওই বাবার খোঁজ করে গেছেন, যে ঠিক আছে তবু তো সৌভাগ্য যে বাবার একটা দর্শন, মানে একজন পণ্ডিত যে ব্যবস্থা করে দিয়েছিল, সেটা ভেবেও ওনারা দর্শন মানে চেষ্টা করে গেছেন, ওনাকে আর পাওয়া যায়নি কোনো রকম কোনো কিচ্ছু ওনার। এবং ওনার এরকম একজন পণ্ডিত যে এরকম কেউ কিছু চিনতেও পারেনি। তো ওই ছিল আজকের ঘটনা, দ্বিতীয় ঘটনা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। অবশ্যই যদি এতক্ষণ অবধি শুনে থাকো, হর হর মহাদেব লিখে অবশ্যই যেও। আর অবশ্যই আজকের ঘটনাটা আমি বলবো তোমাদের বাড়ির 8 থেকে 80 প্রত্যেকের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো, বন্ধু বান্ধব যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন না তাদের সঙ্গেও শেয়ার করতে পারো, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে লাইক করে যেও, কমেন্ট করো। হর হর মহাদেব। শুভরাত্রি।